আম্মু, ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো। যাই হোক, মন খারাপ করবে না, আর কখনো সমস্যা থেকে পালাবে না, ভয়ং সমাধান করবে। আর শোনো, যে যাওয়ার সে যাবে, তাকে আঁকড়ে ধরেও লাভ নেই। যে আছে তাকে আঁকড়ে ধরো, যেন দিন শেষে জয়ের হাসি হাসতে পারো। নীলা হঠাৎ বাবার এই কথার মানে বুঝতে পারেনি, তবে সে বাবার কথাই কিছুটা মনোবল পেয়েছে। নীলার বাবা নেমে যাওয়ার সময় বলল, তোমার খালু তোমাকে নিতে আসবে, সাবধানে যেও। নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আজিজুর রহমান নেমে গেল আর নীলা ডুকরে কেঁদে উঠল। ট্রেন ছোটা শুরু করলো। নীলা খেয়াল করেনি তার বাবা তার কান্না করার দৃশ্যটি দেখেছে আর মনে মনে বলেছে, আমি জানি তোমার কোনো প্রাতিষ্ঠানিক পরীক্ষা নেই আম্মু, কিন্তু জীবন অনেক বড় পরীক্ষা নিচ্ছে। কি পরীক্ষা সেটা জানি না, তবে সব সময়ই তুমি জয়ী হও সেই দোয়া করি। ছেলে মেয়ে যতই বড় হোক, বাবা মায়ের কাছে তারা বাচ্চাটিই থাকে। তাদের উপর কিংবা ভিতর সব যন্ত্রণা বাবা মা বুঝে। সেটা যতই লুকানোর চেষ্টা করো না কেন, ট্রেন এগিয়ে যাচ্ছে, সাথে তুমি এগিয়ে যাও মা, পিছুটান তোমার জন্য নয়। বিবর্ণ নীলাম্বরী এগিয়ে যাচ্ছে একটু শান্তির টানে। কি মোড় নিবে তার জীবনে। আধার রজনী। ট্রেন কমলাপুর স্টেশন এসে পৌঁছিয়েছে আরো আধা ঘন্টা আগে। নীলা বসে আছে একটা বেঞ্চিতে। আধা ঘন্টা হলো সে এক ধ্যানে বসে আছে। এখনো খালামণির বাসার কেউ স্টেশনে এসে পৌঁছয়নি। বাবা তো বলেছিল খালু নিতে আসবে, কিন্তু এখনো কারো দেখা নেই। তার ফোনেও চার্জ নেই যে যোগাযোগ করবে। আর সত্যি বলতে তার এই নিরিবিলি প্ল্যাটফর্মে বসে থাকতে খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। অবশ্য যার ভিতরটা শূন্যতায় ভরে গেছে তার তো শূন্যতাই পছন্দ হবে। তোমার কি সামান্য কমন সেন্স নেই নীলাম্বরী? এখানে এক কোণে চুপ করে বসে আছো, আর তোমাকে আমি আধ ঘন্টা যাবৎ পুরো স্টেশন খুঁজছি। ড্যাম ইট! একটা রাগী পুরুষ নালী কণ্ঠে ফিরে তাকায় নীলা। ঠিক তার পিছে দাঁড়িয়ে আছে তার খালাতো ভাই শুভ্রম। নীলা শুভ্রমকে দেখে তেমন প্রতিক্রিয়া জানালো না। সে ধীরে উঠে লাগেজটা হাতে নিয়ে শান্ত স্বরে বলল, আমার ফোনে চার্জ ছিল না। নীলার শান্ত স্বরের কথাটাই থামিয়ে দিল শুভ্রমকে, কারণ নীলা কখনোই তার সাথে এত শান্ত স্বরে কথা বলে না। নিশ্চয়ই নীলার সাথে এমন কিছু হয়েছে যেটা নীলা মানতে পারেনি। যখন নীলার বাবা ফোন করে কাল কোনো পরীক্ষা আছে কিনা জানতে চেয়েছে, তখনই শুভ্রমের সন্দেহ হয়েছিল। তাই তো নিজে এসেছে নীলাকে নিতে। শুভ্রম আর কিছু না বলে লাগেজটা নিজের হাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা দেয়। গাড়ি চলছে আপন গতিতে। নীলা নিশ্চুপ নির্বাক। আশেপাশের কিছুই তার মাথায় আসছে না। আসলে সে ধাক্কাটা মানতে পারেনি। সেমিস্টার শেষ হয়েছে কয়েকদিন হলো, তারপর ভার্সিটি বন্ধ করে দিল। ভেবেছিল নিজের বাড়ি থেকে ঘুরে আসবে, কিন্তু বাড়ি গিয়ে এমন কিছু শুনতে হবে সে ভাবতেও পারেনি। তারই ভালোবাসার মানুষটার সাথে তার আপন বোনের বিয়ে। এই ধাক্কাটাই যেন নীলাকে চুপ করিয়ে দিতে যথেষ্ট ছিল। মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছে, কত পা ধরে ভিক্ষা চাইল, কিন্তু তবুও মানুষটার মন গলল না। শুভ্রম গাড়ি চালাচ্ছে আর নীরব চোখে নীলাকে দেখছে, আর ভাবছে বাড়িতে গেল কি নীলা, আর ফিরে আসলো কি নীলা। দুজনেরই ভাবনার মাঝে শুভ্রমের ফোনটা বেজে উঠল। নীলা আর চোখে তাকিয়ে আবার নিজের মতন চুপ করে বসে রইল। শুভ্রম ফোনটা রিসিভ করে নীলার দিকে এগিয়ে দিল। নীলা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে শুভ্রম চোখ দিয়ে বুঝিয়ে দেয় নীলার বাবা। নীলা দ্রুত ফোনটা কানে ধরেই বলল, সরি বাবা, আমার ফোনের চার্জ শেষ, তাই তোমাকে জানাতে পারিনি আমার পৌঁছানোর খবর। আজিজুর রহমান মুচকি হাসে মেয়ের কথা শুনে। এই হাসি নীলা অব্দি পৌঁছয়নি। নীলা বাবার প্রত্যুত্তর না পেয়ে আবার বলল, বাবা, আই এম রিয়েলি সরি। আমার ফোনের চার্জ থাকলে আমি সত্যিই জানাতাম তোমায়। আজিজুর রহমান শান্ত স্বরে বলল, তুমি স্টেশনে পৌঁছে গেছো 10:30 বাজে। তোমাকে আধা ঘন্টা শুভম খোঁজার পর ঠিক 11টায় খোঁজ পেয়েছে, আর এখন বাজে 11:48। মানে শুভমের সাথে তোমার দেখা হয়েছে ঠিক 48 মিনিট হয়েছে। তোমার ফোনে চার্জ ছিল না আম্মু, আমি মানলাম, কিন্তু শুভমের ফোনের চার্জের খবরটা তো নিতে পারতে মা। বাবার কথায় বেশ লজ্জিত বোধ করল নীলা। শুভ্রমের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল শুভ্রম কিছু শুনেছে কিনা। শুভ্রম আপন মনে গাড়ি চালাচ্ছে। নীলা ফোনটা আবার কানে দিয়ে বলল,
আসলে বাবা সরি।